আচ্ছা, যেমনটা কি আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা প্রত্যেকটা সিলেবাসের টপিক অনুযায়ী এক একটা করে ক্লাস দেব এবং সেই ক্লাস থেকে এনসিইআরটির বইয়ে যেভাবে বলা হয়ে থাকে সেইভাবে কিন্তু নোট থাকবে। বেশ, আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে এসএসটির যে সিলেবাসটা, হিস্ট্রি থেকে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা, এবং আজকের ক্লাসে থাকবে এই হিস্ট্রি থেকে অর্থাৎ ইতিহাস থেকে যে প্রথম চ্যাপ্টার রয়েছে, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি কব, কাহা और कैसे। এই চ্যাপ্টারটা আমরা বেসিক্যালি আজকের ক্লাসের মধ্যে এই কব, কাহা और कैसे যে বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। যদিও সিটেট পরীক্ষার প্রশ্ন বাংলায় হয় না, ইংরেজি এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে থাকে, তাই আমরা ক্লাসের যে নোটগুলো থাকবে সেগুলো হিন্দি অথবা ইংলিশে টাইপ করা থাকবে। যদিও আজকের ক্লাসটা পুরোপুরি হিন্দিতে রয়েছে টাইপ করা, কিন্তু আমরা বুঝবো বাংলায় এবং কনসেপ্টটাও খুব সুন্দর করে ক্লিয়ার করব। তাহলে আজকের ক্লাসের টপিকটা কি, কব, কাহা और कैसे। অর্থাৎ এই চ্যাপ্টারের ওপর থেকে পুরো একেবারে ক্লিয়ার একটা নোট, ফ্রেশ নোট, আর এর থেকে কোনো বাইরে থাকবে না। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে তাহলে আজকের ক্লাসের মধ্যেই সেই প্রশ্নটা থাকবে। আচ্ছা বেশ, তাহলে আজকের ক্লাসটা শুরু করে ফেলি। চ্যাপ্টারের নাম হচ্ছে কব, কাহা और कैसे। বেশ, প্রথমেই শুরু হচ্ছে লোগ কাহা रहते थे। অর্থাৎ এই যে হিস্ট্রি তো মানে প্রাচীন সেই যুগের কথাগুলো বলবে। লোগ কাহা रहते थे মানে হচ্ছে লোগ কোথায়, মানুষজন কোথায় থাকতো। বলছে कई लाख वर्ष पहले से लोग इस नदी के तट पर रह रहे थे। অর্থাৎ কি, এই যে ইস নদী, এখানে নদীটার নাম যদিও আমাকে অ্যাড করা উচিত ছিল, নদীটার নাম হচ্ছে নর্মদা নদী। ঠিক আছে, কি নদী? নর্মদা নদী। তোমরা একটু এটা অ্যাডজাস্ট করে নেবে, নদীটার নাম হচ্ছে নর্মদা নদী। তাহলে কি বলছে, कई लाख वर्ष पहले से लोग इस नदी के तट पर, অর্থাৎ নর্মদা নদীর তটে কি করতো, থাকতো। यहाँ रहने वाले आरंभिक लोगों में से कुछ कुशल संग्राहक थे जो आसपास के जंगलों की विशाल संपदा से परिचित थे। মানে কি, এই যে এই নর্মদা নদীর যে তটে বা নর্মদা নদীর তীরে অর্থাৎ নর্মদা নদীর কাছে যারা থাকতো তারা কি ছিল, কুশল সংগ্রাহক। কুশল সংগ্রাহক মানে হচ্ছে তারা পশু শিকার করত। ঠিক আছে, কুশল সংগ্রাহক মানে হচ্ছে যারা পশু শিকার করে তাদেরকে বলা হয়। তো বলছে यहाँ रहने वाले आरंभिक लोगों में से कुछ कुशल संग्राहक थे जो आसपास के जंगलों की विशाल संपदा से परिचित थे। অর্থাৎ কি, এমন কুশল সংগ্রাহক যারা এই নর্মদা নদীর তীরে থাকতো এবং তারা কি ছিল, তারা এই যে বিশাল সম্পদ, আরম্ভিক লোগো মেসে অর্থাৎ প্রারম্ভিক যুগের যে একেবারে বলতে পারা যায় যে প্রথম দিকের যে সমস্ত মানুষগুলো, সেই মানুষগুলো কি ছিল, কুশল সংগ্রাহক ছিল এবং আশেপাশের যে জঙ্গল, ওই নদীর তীরে যে আশেপাশের জঙ্গল ছিল এবং সেই জঙ্গলে যে বিশাল এক প্রকার সম্পদ ছিল, সেই সম্পদের সঙ্গে কিন্তু এই মানুষগুলো, এই লোকগুলো কিন্তু পরিচিত ছিল। अपने भोजन के लिए वे जड़ों, फलों तथा কি বলছে, अपने फलों के लिए वे जड़ों, फलों तथा जंगल के अन्य उत्पादों का यहीं से संग्रह किया करते थे। অর্থাৎ কি বলছে যে এই যে বিশাল সম্পদ তারা যে জানতো, এই জঙ্গল থেকেই, জঙ্গলটাকে এখানে বিশাল সম্পদ বলা হচ্ছে কেন, কারণ জঙ্গলে তো অনেক কিছুই থাকে, তাই না? তো এই যে বিশাল একটা সম্পদের সঙ্গে তারা পরিচিত ছিল, এইখান থেকেই তারা কিন্তু ভোজনকে লিয়ে অর্থাৎ খাবারের জন্য, কি করার জন্য, খাবারের জন্য কি কি, जड़ों, फलों तथा जंगलों के अन्य उत्पादों का यहीं से संग्रह किया करते थे। অর্থাৎ এই যে ফল, তারপরে মূল, তারপরে এই খাবারের যে সমস্ত ফল টলগুলো পাওয়া যায় সেই সমস্ত ফলের সঙ্গে সঙ্গে তারা আরও কি বলতো, আরও যে তাদের যে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই জঙ্গল থেকে কিন্তু তারা সংগ্রহ করত। দেখো প্রশ্ন কিন্তু এরকমভাবেই আসে
হঠাৎ করে একটা কোনো প্রশ্ন দিয়ে দিল যে প্রারম্ভিক নগরের মানুষগুলো তোমার জঙ্গলের আশেপাশে থাকতো, তার কারণ হিসেবে দিয়ে দিবে যে ভোজনকে নিয়ে, তারপরে আরও কয়েকটা কারণ দিয়ে দেবে। তোমাকে কিন্তু এইভাবেই কিন্তু মানে কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে এবং প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তাহলে কি এই যে লাইনগুলো বলছি না, এই লাইনগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই সমস্ত লাইনগুলো দিয়েই প্রশ্ন করে। কি বলছে, বে জানওয়ারও কা আখেট ভি করতে থে। আখেট মানে হচ্ছে শিকার করা, অর্থাৎ পশুদের কী করতো, শিকার করতো, মানে পশু তারা মারতো, পশু মেরে খেত, এরকমটা আর কি। বেশ, পরের পেজে দেখি, বলছে सुलेमान और किर्थर पहाड़ियों क्षेत्र में कुछ ऐसे स्थान हैं जहां लगभग 8000 वर्ष पूर्व स्त्री पुरुषों ने सबसे पहले गेहूं तथा जौ जैसी फसलों को उपजाना आरंभ किया। माने कि देखो भीषण भीषण इम्पोर्टेंट एक लाइन, যদিও আমি যেগুলো এই ক্লাসের মধ্যে রেখেছি, এই পিডিএফটার মধ্যে রেখেছি, সবগুলোই ইম্পর্টেন্ট। বলছে সুলেমান और किर्थर पहाड़ियों क्षेत्र में कुछ ऐसे स्थान थे, অর্থাৎ কি সুলেমান এবং কির্থার পাহাড়িও বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে এমন কিছু জায়গা ছিল, যে এমন কিছু স্থান ছিল, যাহা কি করেছিল लगभग 8000 वर्ष पूर्व, অর্থাৎ মোটামুটি আজকে থেকে মোটামুটি 8000 বছর পূর্বে কী করেছিল, স্ত্রী পুরুষনে সবসে পহলে কী করেছিল, প্রথম, সব থেকে প্রথম गेहूं মানে গম তথা जौ মানে जव जैसी फसलों का उपजाना आरंभ किया। তার মানে কি প্রথমে যে ফসল স্ত্রী পুরুষগুলো মিলে মানে উপজিয়েছিল, মানে কি তারা ফসল ফলিয়েছিল, সেটা কি, সেটা হচ্ছে তোমার ওই যে गेहूं মানে গম এবং जौ মানে जव, ঠিক আছে, এই দুটো। বেশ, उन्होंने भेड़ बकरी और गाय बैल जैसे पशुओं का पालतू बनाना शुरू किया। भीषण भीषण इम्पोर्टेंट। বলছে কি এই যে সমস্ত মানুষগুলো যারা প্রথম দিকে গম এবং জও জেসে অর্থাৎ জব এই জাতীয় যে ফসলগুলো, প্রথমে গম এবং জব এই দুটো ফসলের কিন্তু উৎপাদন শুরু হয়। তো এই দুটো ফসলের পাশাপাশি তারা কি করলো, তারা ওই যে কি বলে পশুগুলোকে পোষার জন্য প্রথমে কি বলে বকরি মানে ছাগল, গায় মতলব গরু, बैल অর্থাৎ বলদ, जैसे पशुओं का पालतू बनाना शुरू किया। অর্থাৎ এই সমস্ত পশুগুলো তারা কিন্তু বানাতে শুরু করলো, মানে পুষতে শুরু করলো, মানে পালন করতে শুরু করলো। ये लोग गाँवों में रहते थे, অর্থাৎ এই সমস্ত যে লোকগুলো এরা কিন্তু গ্রামে থাকতো। उत्तर पूर्व में गारो तथा मध्य भारत में विंध्य पहाड़ियों में कुछ अन्य ऐसे क्षेत्र थे जहाँ कृषि का विकास हुआ। মানে কি উত্তর পূর্ব ভারতের এমন তোমার গারো এবং মধ্য ভারতে বিন্দু পাহাড়ীয়, তার মানে কি উত্তর ভারতে গারো এবং মধ্য ভারতে যে বিন্দু পাহাড়ীয় জায়গাটা ছিল, সেই জায়গাটাতে কী হয়েছিল, কৃষির কিছুটা বিকাশ শুরু হয়েছিল, বেশ, পরে কি বলছে, जहाँ सबसे पहले चावल उपजाया गया वे स्थान विंध्य के उत्तर में स्थित थे। प्रश्न आसे जहाँ सबसे पहले चावल उपजाया गया वे स्थान विंध्य के उत्तर में स्थित है। এইভাবে প্রশ্ন আসবে যে सबसे पहले चावल उगाया गया दिए डैश দিয়ে প্রশ্ন করবে, जहाँ सबसे पहले चावल उपजाया गया वे स्थान विंध्य के उत्तर में स्थित थे, जहाँ सबसे पहले चावल उपजाया गया এই বলে আরেকটা কোনো জায়গা দিয়ে দেবে। এই মতো করে চারটা অপশান দেবে, চারটা অপশান দিয়ে তোমাকে চুজ করতে হবে। তার মানে কি এই যে লাইনগুলো বলছি, এগুলো দেখো, এগুলো পুরোপুরি কিন্তু একেবারে এনসিইআরটির বইয়ের একেবারে লাইন, ঠিক আছে। আমি শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে ধরতে, যাতে তোমাদের একেবারে কোনো প্রকার অসুবিধা না হয়। আমি যদি নিজের মনে বানাতাম তাহলে হয়তো লাইনটা আলাদা রকম করে লিখতে হতো, কিন্তু প্রশ্ন তো আর ওইভাবে আসবে না, প্রশ্ন একেবারে লাইন বাই লাইন আসবে। ওই জন্য আমি একেবারে এনসিইআরটি বই দেখে কিন্তু আমি টাইপ করেছি। বেশ, তাহলে কি হলো, जहाँ सबसे पहले चावल उपजाया, चावल মানে হচ্ছে ধান, चावल उपजाया गया वे स्थान विंध्य के उत्तर में अवस्थित है। অর্থাৎ বিন্দু যে পাহাড়িয়া বললো না,
এই যে বিন্ধ্য পাহাড়িয়া, এই বিন্ধ্য পাহাড়িয়ার উত্তরে কিন্তু এই জায়গাটা অবস্থিত। জায়গাটা যদিও নাম দেয়নি কিন্তু বলে দিয়েছে কোথায় রয়েছে। পরের পেজে দেখি, बोलছে सहायक नदियाँ उन्हें कहते हैं जो एक बड़ी नदी में मिल जाती है। लगभग 4700 वर्ष पूर्व इन्हीं नदियों के किनारे कुछ आरंभिक नगर फले फूले गंगा व इसकी सहायक नदियों के किनारे तथा समुद्र तटवर्ती इलाकों में नगरों का विकास लगभग 2500 वर्ष पूर्व हुआ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রথমে কি বলো, বলছে সহায়ক নদী কাকে বলে? বলছে সহায়ক নদী তাকেই বলে যেটা কিনা একটা বড় নদী মে মিল जाती है, অর্থাৎ যে ছোট ছোট নদীগুলো একটা বড় নদীতে গিয়ে মেলে, ওই ছোট ছোট নদীগুলোকে বলা হচ্ছে সহায়ক নদী। लगभग মানে হচ্ছে মোটামুটি 4700 বছর পূর্বে, 4700 বছর পূর্বে কি হয়েছে, ইনহি নদীও के किनारे, অর্থাৎ ওই যে সহায়ক নদীগুলো বলা হচ্ছে ওই সহায়ক নদীগুলোর কিনারে कुछ आरंभिक नगर फले फूले, অর্থাৎ কিছুটা আরম্ভিক নগর, কিছুটা আরম্ভিক শহর, অর্থাৎ ফুলে ফলে মতলব উন্নত হয়ে উঠেছিল, অর্থাৎ উঠেছিল, দেখা গিয়েছিল। গঙ্গা এবং ইসকি সহায়ক, বা মানে হচ্ছে এবং, গঙ্গা व इसकी सहायक অর্থাৎ গঙ্গা এবং তার সহায়ক নদীও অর্থাৎ নদীগুলির কিনারে তথা এবং সমুদ্র তটবর্তী इलाकों में অর্থাৎ সমুদ্র তটবর্তী এলাকাতে নগরোं का विकास, নগরের বিকাশ 2500 वर्ष पूर्व हुआ, অর্থাৎ 2500 বছর পূর্বে হয়েছিল। তার মানে কি? তার মানে প্রথমত বল সহায়ক নদী কাকে বলে, তারপরে ওই সহায়ক নদীগুলোর, কোন সহায়ক নদীগুলো, ওই যে গঙ্গা এবং তার সহায়ক নদীগুলো, এই সহায়ক নদীগুলোর একেবারে আশেপাশেই বা কিনারাতেই কিছু কিছু নগর ছিল যেগুলো একেবারে মোটামুটি দেখা গিয়েছিল। নগর কখন দেয়? যখন তাদের ওই সমস্ত গ্রামগুলো আস্তে আস্তে উন্নত হতে হতে যখন নগর হয়ে যায়, তাই না? এবং গঙ্গা এবং তার যে সহায়ক নদীগুলো, সেই সহায়ক নদীগুলোর কিনারেই কিন্তু এবং সমুদ্রবর্তী যে এলাকা, সেই সমুদ্রবর্তী এলাকাতে কী হয়েছিল, নগরের কিন্তু বিকাশ শুরু হয়েছিল। কত বছর আগে? মোটামুটি 2500 বছর আগে। গঙ্গাকে দক্ষিণ মে, এবার বলছে গঙ্গার যে दक्षिण में इन नदियों के आसपास का क्षेत्र प्राचीन काल में मगध नाम से जाना जाता था। কি বলছে? বলছে গঙ্গার যে দক্ষিণ দিকে অবস্থিত নদী, সেই নদীর যে আশেপাশে অবস্থিত যে জায়গাগুলো, সেই জায়গাটা কি হচ্ছে, মগধ নামে পরিচিত ছিল। অর্থাৎ মগধ কোনটা? গঙ্গাকে দক্ষিণ মে ইন নদীও কে আশপাশ, অর্থাৎ গঙ্গার দক্ষিণ দিকে ইন নদীও, অর্থাৎ এই যে সহায়ক নদীগুলো বললো, সেই নদীগুলোর আশেপাশের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো মানে আশেপাশে যে জায়গাটা, সেই জায়গাটা কী হচ্ছে, মগধ নামে পরিচিত ছিল। কখন? প্রাচীনকালে। বেশ। দক্ষিণ এশিয়া, আধুনিক ভারত, এবার দক্ষিণ এশিয়া সম্পর্কে বলছে आधुनिक भारत पाकिस्तान, बांग्लादेश, नेपाल, भूटान और श्रीलंका और अफगानिस्तान, ईरान, चीन तथा म्यांमार आदि पड़ोसी देशों को दर्शाता है। माने दक्षिण एशिया बोलते কোনগুলোকে বলা হচ্ছে সেটা বলছে। মানে আধুনিক আমাদের যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইরান, চীন, মায়ানমার, এই সমস্ত পড়োশি যে আশেপাশের যে দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশগুলোকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া। दक्षिण एशिया एक महाद्वीप से छोटा है, लेकिन विशालता तथा बाकी एशिया से समुद्रों, पहाड़ियों तथा पर्वतों से बटे होने के कारण इसे प्रायः उपमहाद्वीप कहा जाता है। देखो दक्षिण एशियाटाके কেন উপমহাদ্বীপ বলা হচ্ছে, এর কারণ কিন্তু দিয়ে দিয়েছে। কেন? কারণ এখানে বিশাল কি বলে সমুদ্র রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, এই সমস্ত জায়গা দিয়ে কি হয়েছে, ভাগ করা হয়েছে এই জায়গাটাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে উপমহাদ্বীপ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের
একবার না হলেও 2বার 3বার রিডিং কিন্তু পড়ে রাখতে হবে, তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু থাকবে। যখনই এগুলো আমরা রিডিং পড়ে রাখবো এবং একটু একটু মনে রাখার চেষ্টা করব, তখনই কিন্তু আমরা যখন প্রশ্ন দেখব তো তখন প্রশ্ন দেখে আমরা বুঝে যাব যে না এটা ঠিক এটা ভুল। কারণ ওখানে বেশিরভাগই কিন্তু মানে বড় বড় প্রশ্ন থাকবে, ছোট ছোট এক লাইনের প্রশ্ন কিন্তু থাকবে না। ওখানে একটা কথা বললো এবং সেই কথার পরিপ্রেক্ষিতে 4টা অপশান দেবে এবং সেই 4টা অপশানের মধ্যেও একেবারে যেটা একেবারে পরিপূর্ণভাবে কারেক্ট সেটাকে কিন্তু চুজ করতে হবে। আর সেই রকমভাবে চুজ করতে গেলে তোমাকে কিন্তু এই লাইনগুলো কিন্তু খুব সুন্দর করে পড়ে যেতে হবে। देश के नाम, এবার দেশের নাম সম্পর্কে। अपने देश के लिए हम प्रायः इंडिया तथा भारत जैसे नामों का प्रयोग करते हैं। অর্থাৎ আমরা নিজের দেশ অর্থাৎ ভারতবর্ষ এই দেশটার জন্য আমরা ইন্ডিয়া এবং ভারত এই দুটো নামকে তো মোটামুটি প্রয়োগ করি, তাই না? আমাদের দেশের নাম যদি কেউ বলে তাহলে আমরা বলি আমাদের দেশের নাম ইন্ডিয়া অথবা ভারত, তাই না? इंडिया शब्द इंडस से निकला है जिसे संस्कृत में सिंधु कहा जाता है। এটাও প্রশ্ন চলে আসে মাঝে মাঝে যে ইন্ডিয়া শব্দ इंडस से निकला है, ये जो इंडस এটা মনে রাখবে इंडस इंडस से निकला है जिसे संस्कृत में সংস্কৃতে কি বলা হয় সিন্ধু। এই যে इंडस এই इंडसটাকে সংস্কৃতে বলা হয় সিন্ধু। বেশ, अतीत के बारे में कैसे जाने, এইবার আসছে মেন টপিকগুলো। अतीत के बारे में कैसे जाने, এই যে अतीत के बारे में कैसे जाने এইটা দিয়েও কিন্তু প্রশ্ন করে দেয় যে अतीत के बारे में कैसे जाने দিয়ে অপশন দিয়ে দেবে 4টা। এই 4টা অপশন এর মধ্যে তোমাকে কারেক্টটা চুজ করতে হবে। তো अतीत की जानकारी हम कई तरह से प्राप्त कर सकते हैं, অর্থাৎ অতীত সম্পর্কে যে জানকারি অর্থাৎ অতীত সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু আমরা অনেক রকমভাবে কিন্তু আমরা পেতে পারি। তার মধ্যে কারণ দিয়েছে যে কী রকমভাবে আমরা পেতে পারি। अतीत में लिखी गई पुस्तकों को ढूंढना और पढ़ना है, ঠিক আছে? অর্থাৎ অতীতকালে যে সমস্ত বই লেখা হয়েছে সেইগুলো বইগুলোকে খুঁজে খুঁজে पढ़ा। ये पुस्तकों हाथ से लिखी होने के कारण पांडुलिपि कही जाती है। অর্থাৎ আগে তো কোনো কম্পিউটার বা টাইপরাইটার ছিল না, ওই জন্য সেগুলো কী হচ্ছে তালপাতাতে বা পাথরে বা কোনো ওই পাতা টাতাতে কিছু লেখা হতো। তো এগুলো কিন্তু কোনো মেশিন দ্বারা লেখা হতো না, মানুষই কিন্তু লিখতো হাত দিয়ে। ওই জন্য বলছে যে এ পুস্তকে অর্থাৎ এই বইগুলো হাত সে লিখি হোনে কে কারণ পাণ্ডুলিপি কাহা জাতি হে। অর্থাৎ এগুলো হাতে লেখার কারণে কী হয়েছে এগুলোকে पांडुलिपि बोला होता, खूब इम्पोर्टेंट पांडुलिपि बोला होता। अंग्रेजी में पांडुलिपि के लिए प्रयुक्त होने वाला मैन्युस्क्रिप्ट शब्द लैटिन शब्द मेनू जिसका अर्थ हाथ है। देखो मन रखते हुए विशाल, अंग्रेजी में पांडुलिपि के लिए प्रयुक्त होने वाला मैन्युस्क्रिप्ट शब्द लैटिन शब्द अर्थात ये जो मैन्युस्क्रिप्ट शब्दटा এই ম্যানুস্ক্রিপ্ট শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যেটাকে আমরা বলি, যেটা কিন্তু মেনু ওই যে মেনু শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে কি হাত। এটা প্রশ্ন আসে। তো বলছে যে এই যে পাণ্ডুলিপির কথাটা আমরা বলছি, এই পাণ্ডুলিপিটা কি? পাণ্ডুলিপিটা হচ্ছে একটা শব্দ যাকে বোঝানোর জন্য ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে, ম্যানুস্ক্রিপ্ট শব্দটা ব্যবহার করা হয় এবং এই ম্যানুস্ক্রিপ্ট শব্দটা लैटिन शब्द मेनू থেকে এসছে, যার অর্থ হচ্ছে হাত। ये पांडुलिपियाँ प्रायः तारपत्र अथवा हिमालय क्षेत्र में उगने वाले भूर्ज नामक पेड़ की छाल से विशेष तरीके से तैयार भोजपत्र पर लिखी मिलती है। একেবারে খুবই ইম্পর্টেন্ট লাইন। কি বলছে এই যে পাণ্ডুলিপিগুলো এই পাণ্ডুলিপিগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হতো तारपत्र माने হচ্ছে ताल गाछेर पाता अथवा हिमालय क्षेत्र में उगने वाले भूर्ज नामक पेड़ अर्थात ওই যে হিমালয়ে যে ভূর্জ নামক একটা গাছ উৎপন্ন হয় সেই গাছের ছাল দিয়ে বিশেষভাবে তৈরি করা ভোজপত্র
এই ভোজপত্রের ওপরে কিন্তু লেখা হতো। তার মানে এই ভোজপত্রটা কিন্তু ওই যে হিমালয়ের যে ভূর্জ নামক যে একটা গাছ উৎপন্ন হয় সেই গাছের ছাল দিয়ে কিন্তু তৈরি করা। তাহলে কী হচ্ছে, ম্যানুস্ক্রিপ্টটা ওই ভূর্জ নামক গাছের ছালের তৈরি যে ভোজপত্র সেই ভোজপত্রের ওপরে কিন্তু লেখা হতো হাত দিয়ে। बेस प्रायः ये पांडुलिपियाँ मंदिरों और बिहारों में प्राप्त होती है। कि बोलছে এই যে পাণ্ডুলিপি, এই পাণ্ডুলিপিগুলো কী হচ্ছে সাধারণত কোথায় পাওয়া যায়? मंदिरे एवं बिहारों में प्राप्त होती है। इन पुस्तकों में धार्मिक मान्यताओं व व्यवहारों, राजाओं के जीवन, औषधियों तथा विज्ञान आदि सभी प्रकार के विशेष विषयों को चर्चा मिलती है। अर्थात এই যে পাণ্ডুলিপিগুলো, এই পাণ্ডুলিপিগুলোতে কী রয়েছে? পাণ্ডুলিপিগুলোতে ধার্মিক কোনো ব্যাপার, ধার্মিকভাবে যে সমস্ত জিনিসগুলো মান্যতা প্রাপ্ত হয়েছে সেগুলো, এবং ব্যবহার, রাজার জীবন চরিত্র, তারপরে বিভিন্ন রকমের ঔষধ, তারপরে বিজ্ঞান, এই সমস্ত বিভিন্ন সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু চর্চা কিন্তু ওই পুস্তকগুলোতে অর্থাৎ পাণ্ডুলিপিগুলোতে, যেটা ভূর্জ নামক গাছের ছাল দিয়ে তৈরি ভোজপত্র যেটা, সেটাতে লেখা হতো। ওই যে পুস্তকটা, ওই পুস্তকগুলোতে সাধারণত এই সমস্ত টপিকগুলোই কিন্তু তুলে ধরা হতো। এবার চলে আসবে অভিলেখ। দেখো প্রথমে আমাদের টপিকটা কী ছিল? প্রথমে যে এই যে আমরা পড়ছি, এটার টপিকটা ছিল যে আমরা অতীতের সম্পর্কে কিভাবে জানব। তাহলে প্রথম কারণ কি দিল? প্রথম যেটা দিল যে আমরা অতীতের বই টই পড়ে বুঝতে পারি। এবার অতীতের বইগুলো কীরকমভাবে লেখা হতো, ওটাকে কী বলা হতো, কীভাবে কী ছিল, সেই समस्त বিষয়গুলো কিন্তু বলা হলো। সেকেন্ড একটা অপশন বলছে বা সেকেন্ড একটা পদ্ধতি বলছে যে অভিলেখ। ऐसे लेख पत्थर अथवा धातु जैसी अपेक्षाकृत कठोर सतहों पर उत्कीर्ण किए गए मिलते हैं। देखो অভিলেখটা এটা এসে হবে না, ওটা ইসে হবে, ঠিক আছে? ইসে লেখ পাথর অর্থাৎ অভিলেখটাকে একটা পাথর অথবা কোনো শক্ত ধাতুতে কী হয়েছে, উৎকীর্ণ কিয়ে গিয়ে মিলতে হয়, অর্থাৎ কোনো একটা ধাতুতে লেখা হয়েছে বা কোনো একটা শক্ত পাথরের উপরে লেখা হয়েছে, এমন অবস্থায় কিন্তু পাওয়া গেছে। कभी कभी शासक अथवा अन्य लोग अपने आदर्शों को इस तरह उत्कीर्ण करवाते थे ताकि लोग उन्हें देख सके, पढ़ सके तथा उनका पालन कर सकें। कुछ अन्य प्रकार के अभिलेख भी मिलते हैं जिनमें राजाओं तथा रानियों सहित अन्य स्त्री पुरुषों ने भी अपने कार्यों के विवरण उत्कीर्ण करवाएं। तार माने कि এই যে অভিলেখটার কথা বললাম, এই অভিলেখটা কি? অভিলেখটা হচ্ছে এমন একটা পাথর বা এমন একটা শক্ত ধাতু যেখানে কিন্তু খোদাই করে করে লেখা থাকতো। অর্থাৎ ওই আমরা যেমন আগে, এখন তো খুব কমই ব্যবহার হয় মশলা যে আমরা বাটতাম যে সমস্ত পাথরের ওপরে, সেই সমস্ত দেখবে পাথরগুলো ওই ধারগুলো মুড়ে যেত, তো সেই জন্য ধারগুলোকে মানে একেবারে ধার করার জন্য ওই একটা লোহার হাতুর থাকে এবং একটা হাতুড়ির মতো এই ছেনি থাকে, সেটা দিয়ে একটা ডিজাইন দেওয়া হতো। তো ওই রকমভাবে কী বলতো, শক্ত শক্ত পাথরগুলোতে কিন্তু রাজারা তাদের সম্পর্কে, তাদের কীর্তিকলাপ সম্পর্কে, তাদের নাম সম্পর্কে, অর্থাৎ তাদেরকে যেন মানুষ মনে রাখে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ওই পাথরের উপরে খোদাই করে কিন্তু লেখাতো। তো এই যে এই ধাতু বা এই পাথরগুলো যেগুলোর উপরে খোদাই করে লেখা থাকতো সেগুলোকেই বলা হচ্ছে অভিলেখ। তো এবার অভিলেখে আর কি থাকতো বলছে যে कुछ अन्य प्रकार के अभिलेख भी मिलते हैं, अर्थात কিছু কিছু অন্যান্য প্রকারের অভিলেখও পাওয়া যায় যেখানে রাজাओं तथा रानियों सहित, अर्थात राजा एवं रानी सह अन्य स्त्री पुरुषों ने भी अपने कार्यों के विवरण उत्कीर्ण करवाए। अर्थात राजा एवं रानी যে শুধুমাত্র করেছিল এমনটা নয়, কিছু কিছু বিশেষ নারী ছিল, কিছু বিশেষ পুরুষ ছিল যারা কিন্তু এই পাথরের উপরে খোদাই করে কিন্তু লিখিয়েছিল। उदाहरण के लिए एक उदाहरण पावा जाए, प्रायः शासक लड़ाइयों में अर्जित विजयों का लेखा जोखा रखा करते थे। अर्थात कि बेशिरभाग क्षेत्रेई कि हतो, राजा अर्थात जे शासक তিনি কোনো প্রকার যদি কোনো রাজ্য জয় করে, সেই রাজ্যের কী জয় করলো সেই জয়ের কাহিনীগুলো কিন্তু বিশেষ করে ওই অভিলেখের মাধ্যমে তারা কিন্তু লিখে রাখতে পছন্দ করতেন।
3 নম্বর একটা কারণ দিয়েছে, মানে 3 নম্বর একটা উপায় দিয়েছে। কীরকম উপায়? যে আমরা অতীত সম্পর্কে কীভাবে জানবো। তাহলে ফার্স্ট আমরা অপশন দেখলাম যে পাণ্ডুলিপি অর্থাৎ বই টই পড়ে। সেকেন্ড একটা অপশন দেখলাম যে অভিলেখ এর সম্পর্কে জেনে। থার্ডের কী আছে বলছে, इसके अतिरिक्त अन्य कई वस्तुएं अतीत में बनी और प्रयोग में लाई जाती थी। ऐसी वस्तुओं का अध्ययन करने वाला व्यक्ति पुरातत्वविद कहलाता है। देखो प्रथमे बोललाम जे पाण्डुलिपि अर्थात पुस्तक, सेकेंड अपशने बोललाम अभिलेख, थार्ड की बोलছে এগুলো ছাড়াও কিছু জিনিস রয়েছে যেগুলো অতীতেই তৈরি হয়েছিল এবং প্রয়োগ করা হয়েছিল সেই সমস্ত জিনিস। ऐसी वस्तुओं का अध्ययन करने वाला अर्थात एमन वस्तु যারা অধ্যয়ন করে সেই সমস্ত ব্যক্তিগুলোকে বলা হয় পুরাতত্ত্ববিদ। তাহলে পুরাতত্ত্ববিদ কাকে বলছে? দেখো যারা মানে অতীতকালে উৎপন্ন, অতীতে তৈরি হওয়া কিছু বস্তু, কিছু জিনিস নিয়ে যারা গবেষণা করে, ওই সমস্ত বস্তু বা জিনিসগুলো নিয়ে যারা অধ্যয়ন করে বা পড়াশোনা করে, সেই সমস্ত মানুষগুলোকে বলা হয় पुरातत्वविद। पुरातत्वविद जानवरों, चिड़िया तथा मछलियाँ की हड्डियाँ भी ढूंढते हैं। इससे उन्हें ये जानने भी मदद मिलती है कि अतीत में लोग क्या खाते हैं। তাহলে কি এটাও কিন্তু লাইন ইম্পর্টেন্ট, যদিও সবগুলো ইম্পর্টেন্ট কারণ এগুলো কনসেপ্টের ব্যাপার আছে। দেখো হঠাৎ করে বলে দেবে যে পুরাতত্ত্ববিদ কাকে বলে, বা পুরাতত্ত্ববিদের কাজ সম্পর্কে বলে দেবে। এবার তাদের কাজ সম্পর্কে কি বলে দেবে যে তারা ওই কি বলে মাছের বা চিড়িয়া বা অনেক পশু টশুর কী হচ্ছে হাড়টার খোঁজাখুঁজি করতো, তাই না, কারণ হিসেবে বলে দেবে। তো যদি আমরা এগুলো পড়ে না থাকি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। इससे उन्हें ये जानने भी मदद मिलती है कि अतीत में लोग क्या खाते हैं। ওই যে একটা প্রশ্ন আসে না যে তোমার রিজন আর অ্যাসাম্পশন বলে, মানে কোনো একটা কথা বলে দিল এবং তার কারণ হিসেবে বলে দিল। এখন বলে দিল যে পুরাতত্ত্ববিদ তাকেই বলা হয় যারা অতীতে তৈরি বস্তু টস্তু জিনিস নিয়ে আলোচনা করে। বা এরকমভাবে বলে দিল যে পুরাতত্ত্ববিদরা বেসিক্যালি ওই পশু বা চিড়িয়া বা মাছ এই সমস্তের হাড়টার খুঁজে বেড়াতো। এবার কারণ হিসেবে দিয়ে দিল যে এটার সাহায্যে তাদেরকে এটার সাহায্যে তারা বুঝতে পারতো যে অতীতে মানুষজন কী খাওয়া দাওয়া করে এই সম্পর্কে। যদিও এগুলো হিন্দি এবং ইংলিশে লেখা থাকবে, তবুও কিন্তু আমাদের বুঝতে হবে বিষয়গুলো। পরের কি বলছে? পরে বলছে যে পরের পেজে বলছে যে पांडुलिपियों, अभिलेखों तथा पुरातत्व से ज्ञात जानकारियों के लिए इतिहासकार प्रायः स्रोत शब्द का प्रयोग करते हैं। इतिहासकार उन्हें कहते हैं जो अतीत का अध्ययन करते हैं। তাহলে পুরাতত্ত্ববিদ কাকে বলা হয়? ওই যে অতীতে তৈরি যে বস্তু টস্তু হাবিজাবিগুলো নিয়ে তোমার গবেষণা বা পড়াশোনা করছে তাদেরকে। এবার এখানে যে পাণ্ডুলিপির কথা বলা হলো, অভিলেখের কথা বলা হলো, पुरातत्व से ज्ञात जानकारियाँ के लिए इतिहासकार प्रायः स्रोत शब्द का प्रयोग करते हैं। তাহলে যারা ইতিহাসকার, এবার ইতিহাসকার কাকে বলছে? বলছে ইতিহাসকার उन्हें कहते हैं जो अतीत का अध्ययन करते हैं। তার মানে কি ইতিহাসকার তাদেরকেই বলা হবে যারা অতীত সম্পর্কে অতীত সম্পর্কে কিন্তু নিয়ে অতীত সম্পর্কে তারা অধ্যয়ন করে এটাকে। उस समय शासक अपनी विजयों का लेखा जोखा रखते थे, जबकि शिकारी, मछुआरे, संग्राहक, कृषक अथवा पशुपालक जैसे आम आदमी प्रायः अपने कार्यों का लेखा जोखा नहीं रखते थे। তাহলে কি হলো? তাহলে उस समय অর্থাৎ ওই যে প্রাচীনকালে অতীতকালে লেখাজোখা অর্থাৎ অভিলেখ বা পুস্তক যাই বলো না কেন, লেখাজোখার কাজগুলো সাধারণত যারা তোমার ওই কি বলে যারা শাসক টাসক থাকতো তারাই বেসিক্যালি লিখে রাখতো। আর সাধারণ যারা মানুষ অর্থাৎ যারা শিকারী, যারা মাছ মেরে খায়, যারা পশু সংগ্রহ করে, যারা কৃষক অথবা পশুপালক, এই সমস্ত টাইপের মানুষগুলো সাধারণত কিন্তু এগুলো লিখে টিকে রাখতো না। कुछ महत्वपूर्ण तिथियाँ। এবার এই যে টপিক অর্থাৎ কব क्या कब कहाँ और कैसे যে পড়লাম, এই টপিক থেকে কিছু ইম্পর্টেন্ট তারিখ বা কিছু ইম্পর্টেন্ট যে সাল রয়েছে সেই সম্পর্কে। কৃষি কা আরম্ভ, কৃষির যে শুরুয়াত অর্থাৎ কৃষির যে আরম্ভ হয়েছিল সেটা কি হয়েছিল কত সালে? মোটামুটি 8000 বছর পূর্বে।
कृषि का जो आरंभ हुआ था वो लगभग 8000 साल पहले हुआ था। सिंधु सभ्यता के प्रथम नगर, सिंधु सभ्यता के जो प्रथम नगर हुआ वो लगभग 4700 वर्ष पूर्व में। गंगा घाटी नगर, गंगा घाटी यानी कि गंगा तीरे का जो नगर था, मगध का बड़ा राज्य, ये सब लगभग 2500 साल पूर्व के ही बात है। तो की बोझा गেল এই যে আজকের যে টপিকটা পড়ালাম, আজকের যে ক্লাসটা হলো क्या कब और कहाँ कैसे, এই যে টপিকটা, তো এই টপিকের বাইরে যতটা আমরা পড়লাম এর বাইরে কিন্তু এই টপিক থেকে আর কোনো প্রশ্ন আসবে না, এটুকু গ্যারান্টি বলে রাখতে পারি। আর এই যে এই আজকে টপিকটা বললাম, তো এর পরের দিন যে আমরা আলোচনা করব এই টপিক নিয়ে প্রশ্ন, তো সেদিনই দেখতে পারবে যে কীরকম প্রশ্ন আসে এবং কিভাবে তোমরা পারো। তো বেশ, আজকের এই যে টপিকটা আলোচনা করলাম, এরপরে আবার সেই পরের চ্যাপ্টারটা ধরব। এভাবে কিন্তু আমাদের ক্লাস চলতেই থাকবে। আর এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সবাই গ্রুপে জয়েন্ট হয়ে পিডিএফটা নিয়ে নিও, কেমন? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। আর তোমরা সবাই এই পিডিএফটা ডাউনলোড করে দুই একবার রিভিশন করে নেবে, তাহলেই তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে। দেখো, রিভিশন করতে খুব একটা টাইম লাগবে না, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, এর থেকে আর বেশি লাগবে না। যারা যারা ক্লাসটা করেছো তাদের কিন্তু ওই 10 থেকে 15 মিনিটই টাইম লাগবে, আর যারা করোনি তাদের খুব বেশি হলে আধ ঘন্টা লাগবে, খুব বেশি হলে, এর থেকে আর বেশি লাগবে না। আর এটা একবার যখন পড়ে নেবে তখন বাস কনসেপ্ট ক্লিয়ার। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখলাম, পরের ক্লাসে আবার দেখা হবে।